সরাসরি শুরুতেই নজর শামশেরগঞ্জের খবরে। শামশেরগঞ্জে হরগোবিন্দ এবং চন্দন খুনে যাবজ্জীবন, বাবা ছেলে খুনের ঘটনা, 13 জনকেই যাবজ্জীবন সাজা। গতকাল দোষী সাব্যস্ত এবং আজ যাবজ্জীবন সাজা। ওয়াকফ আইনের প্রতিবাদে সেদিন উত্তাল হয়েছিল শামশেরগঞ্জ। 12ই এপ্রিল শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় সিট তৈরি করে রাজ্য সরকার এবং 55 দিনের মাথায় চার্জশিট দেয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানি চলে এই অবধি। 8 মাসে জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা। কি হলো আজ আদালতে জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, গোটা ঘটনা যেমন দেশীয় রাজনীতিতে ভীষণ রকমভাবে চর্চা তৈরি করে দিয়েছিল এবং এই গোটা ঘটনাকে ঘিরে যেভাবে বিগত কয়েক মাস ধরে বারবার ধরে আলোচনা হয়েছে, আজকে আদালতে এই যারা দোষী সাব্যস্ত ছিলেন তাদের সাজা ঘোষণা করার সময়ও কার্যত সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত টান টান উত্তেজনা কোর্টরুমের মধ্যে থাকলো। দুপুর 2:20 সময়ের পর থেকেই কার্যত কোর্টরুমের মধ্যে এই যে সওয়াল জবাব তা কার্যত আজকেও আর একবার শুরু হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুই তরফেরই যারা আইনজীবীরা রয়েছেন আজকেও তারা নিজেদের তরফ থেকে বক্তব্য রাখেন। সরকারের তরফ থেকে আইনজীবী বিভাস চ্যাটার্জি তিনি তার বক্তব্য রাখতে গিয়ে গোটা ঘটনাকে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় এই ধরনের খুন করা হয়েছে সেই প্রসঙ্গের কথা তুলে ধরেন এবং এই প্রসঙ্গে তিনি বেশ কিছু রেফারেন্স টেনে এনেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যারা এই গোটা ঘটনাটি ঘটিয়েছে তারা ক্রিমিনাল, তারা যে ধর্মেরই হোক আর যে ধর্মেরই মানুষ মারা যান না কেন, এটা একেবারেই দুষ্কৃতীরা করেছেন এবং তারা এই খুনের ঘটনার সঙ্গে যে ধরনের পৈশাচিক উল্লাস করেছেন তা শুধুমাত্র যে লুটতরাজ বা ডাকাতির সঙ্গে সম্পর্কিত নয়। পাল্টা অবশ্য যারা সাজাপ্রাপ্ত ছিলেন তাদের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে এদের প্রত্যেকের বয়স বা এরা তাদের প্রথম অপরাধ বা এক্ষেত্রে একসঙ্গে 13 জনের কোনোভাবেই এটাকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করতে পারা যায় না। তারাও তাদের সওয়াল জবাবে তুলে ধরেছিলেন যে এটাকে বিরলতম বলে যদি মৃত্যুদণ্ড যেটা সরকারের তরফ থেকে যেটা বারবার ধরে চাওয়া হচ্ছে সেটি কোনোভাবেই হতে পারে না। ফলে তারাও বেশ কিছু রেফারেন্স হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা তারা তুলে ধরেন। বিচারক অমিতাভ মুখার্জি তিনি এই 13 জনের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরেই একদম আমরা দেখলাম যে 5:20 নাগাদ তিনি কোর্টরুমে আসেন এবং তিনি আজকে শাস্তি ঘোষণা করেন এবং ওদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বেশ, মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রাভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। প্রত্যেকের যাবজ্জীবন হলো, ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য পেনাল্টি দেওয়া হয়েছে। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। আমরা এই পুরো মামলাটাতে 38টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম। ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, আমাদের অনেক রকমের এভিডেন্স ছিল এই মামলাতে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। আজকে যে রায়টা হলো সেই রায়টাতে কোথাও গিয়ে আমরা ওনাদের ডেথ পেনাল্টিটাকে একটু হলেও কাটেল করতে পেরেছি, কিন্তু তবু আমরা এই রায়ে সন্তুষ্ট নই, মানে সমগ্রভাবে সন্তুষ্ট নই। কারণ হচ্ছে যে এত তাড়াতাড়ি কখনোই সেশন ট্রায়াল কমপ্লিট করা সম্ভব নয়। একটু এনারা জাস্ট যেটা করলেন সেটা একটা প্রসিডিওর থ্রু দিয়ে আরও বেটার হলে ভালো হতো, সেখানে আমরা স্যাটিসফাইড নই। যাই হোক, উনি যেটা রায় সেশন জাজ মনে করেছেন সেটা দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে হাইকোর্টে অ্যাপিলে যাওয়ার একটা চিন্তাভাবনা করছি। আমাদের সেটাই ডিম্যান্ড ছিল যে ডেথ পেনাল্টি এটা নয়, কারণ দিস ইজ নট এ রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম। তো এটা একটা খুন হলো, 2 জন মারা গেলেন, এটা একটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে খুনটা হয়েছে, কিন্তু 13 জনের একসাথে তো হয় না সেটা। এপ্রিল মাসের এই ঘটনা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি, সেখানে বাবা ছেলের মৃত্যু এবং তারপরে আমরা দেখেছিলাম রাজ্যের তরফ থেকে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের এসপি বদল করে দেওয়া হয়েছিল এবং তারপর 8 মাসের মধ্যে সাজা ঘোষণা। কথা বলবো আবারও, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, যে কথা তুমি বারবারই বলছিলে যে এই ঘটনা শুধু রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল তা নয়, গোটা দেশে এই ঘটনা নিয়ে চর্চা হয়েছিল। মূলত কোন কোন বিষয়গুলো নজরে রেখে আজ এই যাবজ্জীবনের সাজা ঘোষণা? কারণ পরিবারের তরফ থেকে চাওয়া হচ্ছিল ফাঁসি। একই রকমভাবে সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও আজকে তার প্রত্যেক কটা বক্তব্যে ফাঁসির পক্ষে তিনি সওয়াল করেছেন
এবং তিনি উল্লেখ করেছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে বিশেষত আজকেও একাধিকবার ওই ভাইরাল ভিডিওর প্রসঙ্গের কথা আসে এবং শুনানি পর্ব চলাকালীন ওই ভাইরাল ভিডিও দেখে কোর্টরুমে থাকা কয়েকজন কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এই ভাইরাল ভিডিও দেখে সেদিনকার নৃশংস বর্বরচিত আক্রমণের যে বিষয় এবং সামাজিক মননে তার কি প্রভাব পড়তে পারে বা ফেলেওছে মানুষের মধ্যে সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে এই প্রসঙ্গের কথাও আজকে বারবার ধরে উঠে এসছে যে গোটাটাকে রাজনৈতিক ক্ষেত্রে বা ধর্মীয় বিভাজনের বা মেরুকরণের ক্ষেত্রে না দেখে দুষ্কৃতীরা যে ধরনের আক্রমণ করেছে, তারা প্রথমবার অপরাধ করেছে বলে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যদি বিরলতম সাজা তাদেরকে তাদের যদি সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয়, তাহলে সামাজিকভাবে এর একটা প্রভাব পড়তে পারে। যদিও যারা সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের তরফ থেকে আইনজীবীরা বারবার ধরে কয়েকজনের বয়সের কথা, তাদের প্রথম অপরাধের কথা, এই প্রসঙ্গের কথাই বারবার ধরে উল্লেখ করছিল এবং একই সঙ্গে বর্তমান সময় দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে কোথাও গিয়ে যে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের কথা তারা উল্লেখ করছিলেন যে তারাও কোথাও গিয়ে বিরত থাকছেন, এই প্রসঙ্গের কথাও এদিনকে উল্লেখিত হয়। এবং শেষমেশ যেটা দেখাও গেল সেটা হচ্ছে যে এই পর্ব প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চললো এবং বিচারক অমিতাভ মুখার্জি তিনি বলেছিলেন যে তিনি 4:40 তিনি শাস্তি কি তিনি জানাবেন এবং তারপরও দেখতে পাওয়া যে তারপরও প্রায় 40 মিনিট সময় তিনি অতিবাহিত হয়ে যাবার পর তিনি কোর্টরুমে আসেন। খুব সংক্ষেপে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের প্রসঙ্গের কথা এবং ডাকাতি বা অন্যান্য যে ধারাগুলোর ক্ষেত্রে যে শাস্তি রয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে তিনি কোর্টরুম থেকে বেরিয়ে যান। ফলে আজকে এই সামাজিক মননে প্রভাব পড়ার যে প্রসঙ্গের কথা তাও বারবার ধরে উল্লেখিত হয়েছে কোর্টরুমের মধ্যে। ওকে, ক্রাইম ইজ ক্রাইম, ক্রাইমের কোনো ধর্ম হয় না, তো এটা একটা ক্রাইম এবং এখানে ভারতবর্ষের এক্সাম্পল অনেকগুলো রয়েছে মব লিঞ্চিং এর। আমাদের দুটোই অপশন খোলা ছিল, একটা যাবজ্জীবন অথবা ডেথ। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন। ডেথ কেন দিলেন এজন্য উচ্চ আদালতে যাওয়ার কিরকম এটা আমরা আলোচনা করবো গভর্নমেন্টের অফিসারদের সাথে, যদি মনে হয় ডেফিনেটলি আমরা যাবো। গতকাল দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা। তবে পরিবারের তরফ থেকে বারবারই দাবি করা হচ্ছিল ফাঁসির। এই ঘটনাকে নিয়ে, এই ঘটনায় যে রায় ঘোষণা হলো যাবজ্জীবনের, তাতে পরিবার কি বলছে জানবো। প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, কারণ জাবরাবাদের মানুষজন চেয়েছিল অন্তত পক্ষে যেন ফাঁসি হয়, চরমতম শাস্তি, সেইটা কিন্তু তাদের একমাত্র দাবি ছিল। কিন্তু যাবজ্জীবন 13 জনেরই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাতে কিন্তু তারা খুশি নাই। কারণ তারা বলছে যে তারপর তারা ফিরে এসে বা পরিবারের লোকরা তাদের উপর আবার আক্রমণ করতে পারে, এই আশঙ্কা কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। এবং যেহেতু তোমার গত 12 এপ্রিল এই জাবরাবাদ এলাকাতে তোমার ওয়াকফ আন্দোলনের প্রতিবাদ নিয়ে এখানে একাধিক বাড়িতে লুণ্ঠন, একাধিক বাড়িতে আগুন, অগ্নিসংযোগ এবং এই যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে এই রাস্তার মধ্যেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। এবং এই ঘটনায় মোট 13 জনকে, তারপরে কিন্তু রাজ্য সরকার সিট গঠন করে এবং সিট গঠন করার পর 13 জনকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। এবং পুলিশ তোমার যে ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা, পুলিশের আধিকারিকরা এই ঘটনার তদন্ত সিটের তদন্তভার গ্রহণ করে 55 দিনের মাথায় কিন্তু চার্জশিট দেয়। 980 পাতার মোট চার্জশিট দিয়েছিল এবং 38 জন এই গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এই সাক্ষ্য প্রমাণ দিয়েছিলেন। এবং একাধিক ব্যক্তি ভয় হলেও কিছু ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তাই তারা মনে করেছিলেন অন্তত পক্ষে যেন তাদের ফাঁসি হয়। এবং হাইকোর্টের নির্দেশে গ্রামের মধ্যে কিন্তু বিএসএফ মোতায়েন রয়েছে। তাই তাদের একটাই আবেদন, যদি বিএসএফ চলে যায়, বিএসএফ যখন চলে যাবে তখন তাদের কি হবে। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামে এই জাফরাবাদ বা বেদবোনা গ্রামে তোমার আলাদা করে পুলিশ ক্যাম্প রয়েছে, কিন্তু গ্রামবাসীরা চাইছে যে অন্তত পক্ষে স্থায়ীভাবে যাতে বিএসএফ থাকে তার একটা ব্যবস্থা করা হোক। আর এদের জন্য কিন্তু অন্তত পক্ষে গ্রামের পক্ষ থেকেও কিন্তু যাদের তাদের ফাঁসি হয় সেই আবেদন করে তারা হাইকোর্টে যাবে। এই নির্দেশের পরে, রায় ঘোষণার পরে রাজনৈতিক চর্চা শুরু। কি বলছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শুনবো। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। আমরা আজকের রায়কে
স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব। আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। এখানে রাজ্য সরকার সাথে সাথে 13 জন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে গ্রেফতার করেছে, কোর্টে প্রডিউস করেছে, চার্জশিট সময়ে দাখিল করেছে এবং তাদের কোর্ট যা মনে করেছে সেই মতো সাজাচ্ছে। আমরাও চাই এই ধরনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কোন শুভেন্দু অধিকারী বলছে যারা নিজেরা একজন ধর্ষক খুনিকে জেল থেকে বের করে মালা দিয়ে বরণ করে তারা এইসব কথা বলবে? আর বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তাদের এইসব বড় বড় জ্ঞান গর্ব ডায়লগ শুনবে? যারা মালেগাঁও বোমা বিস্ফোরণে মানুষকে খুন করার পর তাদেরকে পার্লামেন্টে পাঠায়, যারা প্রমোশন দেয়, এ রাজ্যে আইনের শাসন আছে। শুভেন্দু অধিকারীর দল যদি এ রাজ্যে ক্ষমতায় থাকতো তাহলে ওই বিলকিসবাবুর ধর্ষকদের যেরকম জেল থেকে বের করে এনে মালা করায় বিভিন্ন রাজ্যে সেই রকম রাজত্ব চালাতো। আরও একটি ঘটনা, বন্ধুর জন্মদিনে পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। 2022-এর হাঁসখালির এই ঘটনায় প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালি সহ মূল 3 দোষীকে যাবজ্জীবন দিল রানাঘাট মহকুমা আদালত। সোহেলের বাবা সহ 3 জনকে 5 বছরের কারাদণ্ড। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র, ভয় দেখানোয় দোষী সাব্যস্ত সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালেই সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এবার যে ছবি আপনাদের দেখাবো, দীপু দাসের ছবি, ময়মনসিংহের ছবি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দীপু দাসকে খুনের আগের এই ভিডিও, বাংলাদেশের নৃশংসতার আরো এক ভিডিও। লাগাতার কাঁদছেন, প্রাণ ভিক্ষা করছেন দীপু দাস। বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন দীপু। পাত্তা দেয়নি কেউ, পাত্তা না দিয়ে দীপুর নৃশংস হত্যা। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন। আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই আমি ঢাকা করে
আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা হলো না। মারছে ভাই, ডিসি মাস না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে অ্যাকসেপ্ট করছে। তুমি আগে যাও, আগে যাও, আমি হলে যাবো না। কেউ পাত্তা দিল না দীপুর এই প্রাণ ভিক্ষায়, কেউ না। নৃশংসতার সেই ছবি এবার আপনারা দেখছেন, যেখানে তাকে পিটিয়ে আধমরা করে পুড়িয়ে এভাবে খুন করা হলো। আর এবার ত্রিপুরা সীমান্তে কি হচ্ছে দেখুন। বাংলাদেশ থেকে পরপর গুলি, জখম বিএসএফ জওয়ান। বাংলাদেশে অশান্তির রেশ ত্রিপুরা সীমান্তে। ত্রিপুরার মহেশপুর সীমান্ত, সেখানে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। রাতে সীমান্তে টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ। বাংলাদেশ থেকে এপারে পরপর গুলি, দুটি গুলি লাগে বিএসএফ জওয়ান বিপিন কুমারের কাঁধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জওয়ান। ত্রিপুরার মহেশপুর সীমান্তে হাই অ্যালার্ট জারি। আচ্ছা, আজকে একটা পেশেন্ট বিপিন কুমার 35 বছর, মেল, বিএসএফ 97 ব্যাটালিয়নে আছে, আইসি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইনজুরি। ইনজুরিটা হয়েছে লেফট শোল্ডার এরিয়াতে। আমরা 2টা এন্ট্রির মতো উন্ড পাইছি এবং 2টা বার হয়ে গেছে এরকম উন্ড পাইছি। প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। সিটি স্ক্যান করতে পাঠাইছি, সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই। আর মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা 2টা এন্ট্রি যাবো, এটা গুলির এন্ট্রি। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী
2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। বালিগঞ্জের প্রার্থী বাতিল করে দিলেন হুমায়ুন, কিন্তু গতকাল এই নিশা চট্টোপাধ্যায়ের নামই ঘোষণা করা হয়েছিল বাবুল সুপ্রিয়র বিপরীতে তিনি লড়াই করবেন। কিন্তু কেন প্রার্থী বাতিল, সেই ভিডিও আপনাদের সামনে রাখছি। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও। নিশা চট্টোপাধ্যায়ের ঠিক এই কারণ, নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ এই কারণে হুমায়ুনের রাত পোহাতেই প্রার্থী বাতিল করে দিলেন হুমায়ুন কবির। নিশাকে প্রার্থী করা হচ্ছে না জানালেন হুমায়ুন। কেন? কারণ নিশার এই নিশার রিলস বানানো নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন, নিশার কালচার নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন। দলের আদর্শের সঙ্গে খাপ খাচ্ছে না এমনটাই দাবি হুমায়ুনের। 1 সপ্তাহ পর নতুন প্রার্থী ঘোষণা করবেন হুমায়ুন কবির। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম তৃণমূলের লোকরাই তো সব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না। হুমায়ুনের বিরুদ্ধে মানহানি মামলার তোড়জোড় নিশার। এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ একটা, তো আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে, তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো